আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নামের অধ্যায়টিকে ভালোভাবে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে আমার চতুর্থ লেকচার। তো এর আগে আমরা তিনটা লেকচার বা তিনটা ক্লাস কমপ্লিট করেছি। এই তিনটা ক্লাসে আমরা কি পড়াশোনা করছিলাম? উত্তর হচ্ছে বল পড়েছিলাম, জড়তা পড়েছিলাম, নিউটনের প্রথম সূত্র পড়ছিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছিলাম, এরপরে মহাকর্ষ বল, অভিকর্ষ বল। হ্যাঁ, তো এইটার সাথে সম্পর্কিত যে সিকিউ গুলো হওয়া সম্ভব ছিল সেগুলো আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে সংঘর্ষ আর ভরবেগের নিত্যতা সূত্র নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো এই সংঘর্ষের সাথে দুইটা সূত্র আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা কাজ করা লাগবে। সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র, আর একটা আছে হচ্ছে গতিশক্তির নিত্যতা সূত্র। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই সাথে যে এই এই থিওরি গুলো পড়ার পরে এইগুলো নিয়ে অনেক কিন্তু বোর্ডের সিকিউ আসছে। তো সেই সিকিউ গুলো আমরা সলভ করার ট্রাই করব, ঠিক আছে? তো আমি এই লেকচারে আপাতত 4টা প্রবলেম করে দিব এবং পরের লেকচারে গিয়ে আরো 3টা, মানে সব মিলায় 7টা প্রবলেম আমরা এই টপিকস এর উপর করব, মানে সংঘর্ষ রিলেটেড যে টপিকস গুলো আছে এই টপিকস এর উপর করব। হ্যাঁ, আমি এই 7টা প্রবলেম করে দিলে আমি আশা করব এ যে বাকিগুলো, যে বাকি প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবা নিজে নিজেই। হ্যাঁ, আচ্ছা, তো চলো শুরু করা যাক তাহলে। আচ্ছা, তো আমরা এখানে কি পড়াশোনা করবো বলো তো? আমি প্রথমে বলেছিলাম যে আমরা এখানে আসলে এখন সংঘর্ষ নিয়ে পড়াশোনা করব। তো আসলে সংঘর্ষ কাকে বলা হয়? সংঘর্ষ হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে যখন ধাক্কা লাগবে বা আঘাত লাগবে তখন সেটাকে আমরা সংঘর্ষ বলি, তাই না? যেমন ধরো একটা দুইটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা সংঘর্ষ বলতে পারি। তুমি ধরো দেয়ালে একটা থাপ্পড় দিয়েছো বা কোনো একজন মানুষকে থাপ্পড় দিয়েছো, এটাকেও আমরা সংঘর্ষ বলতে পারি। অথবা তুমি হাঁটছো, আরেকজন হাঁটছে, হাঁটতে হাঁটতে দুইজনের ধাক্কা লেগেছে, তো এটাকেও আমরা কি বলতে পারি বলো? সংঘর্ষ বলতে পারি। তো এই সংঘর্ষের সাথে বা এই সংঘর্ষটা আমরা পড়াশোনা করব, কিন্তু এই সংঘর্ষের সাথে দুইটা সূত্র আমাদের পড়া লাগবে। তো প্রথম সূত্রটা হচ্ছে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে গতিশক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র। তো এই দুটা সূত্রই আমরা পড়বো। আর এই দুটা সূত্রকে ভালোভাবে বোঝানোর জন্য আমার একটা চিত্র বোঝানোর প্রয়োজন হবে। ধরো আমাদের M1 একটা বস্তু, এই বস্তুটা U1 আদিবেগ নিয়ে চলাচল করতেছে, ঠিক আছে? তো ধরে নিচ্ছি আমি এই দিকে চলাচল করতেছি, আমি বিপরীত দিকে ধরতে পারতাম, এটা ধরার কোনো সমস্যা না, আমি ডান দিকে ধরলাম। M1 বস্তুটা ডান দিকে U1 বেগে চলছে, আর M2 বস্তুটা স্থির থাকতে পারে, অথবা ধরো আমি ধরে নিচ্ছি বাম দিকে U2 বেগে চলছে, মানে তার মানে হচ্ছে এরা মুখোমুখি ভাবে একে অপরের দিকে আগাচ্ছে। তাহলে আগাইতে আগাইতে এদের মধ্যে একসময় সংঘর্ষ হবে। তো আমি এই যে এই চিত্রটা নিচ্ছি, এটা কিন্তু সংঘর্ষের আগে, মানে সংঘর্ষ হবে তার ঠিক আগ মুহূর্তে এই ঘটনাটা, এই বস্তুটা এই দিকে চলাচল করছে ডান দিকে, আর M2 বস্তুটা বাম দিকে চলাচল করছে, ঠিক আছে? আমি এখানে পরিচয়গুলো লিখে রেখেছি। M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, U1 হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর U2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, ঠিক আছে? তো এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এরা একটা সময় গিয়ে তো সংঘর্ষ ঘটাবে, আমি ধরে নিচ্ছি এটা সংঘর্ষের ঠিক সময়, মানে যখন সংঘর্ষ হয়েছে। আচ্ছা, এরপরে গিয়ে আমি এই পাশে নিচ্ছি হচ্ছে সংঘর্ষের পরে, আমাদের এই দুইটা বস্তুর সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে কি কি হইতে পারে? এই দুইটা বস্তু ডান দিকে যাইতে পারে, একটা বস্তু ডান দিকে গেল আর একটা বস্তু বাম দিকে গেল, যে কোনো কিছু কিন্তু হইতে পারে। বাট আমি আমার সূত্র দাঁড় করানোর সুবিধার্থে আমি ধরে নিচ্ছি M1 বস্তুটা সংঘর্ষের পরে ডান দিকে গেছে, আবার M2 বস্তুটাও সংঘর্ষের পরে ডান দিকে গেছে। এটা কিন্তু সম্ভব। M1 বস্তুর ভর যদি ধরো অনেক বেশি হয়, ধরো যে তোমার ট্রেন আসছে, তুমিও ট্রেনের দিকে আসছো, ট্রেনও তোমার দিকে আসছে, ঠিক আছে? তো যখন তোমাদের মধ্যে সংঘর্ষ হবে তখন ট্রেন যেদিকে যাচ্ছে তুমিও কিন্তু সেই দিকে সংঘর্ষের পরে চলে যাবে। তো আমি ধরে নিচ্ছি এই দুইটা বস্তু ডান দিকে চলছে। হ্যাঁ, যেখানে M1 হচ্ছে প্রথম বস্তু, আর এই প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগকে আমরা বলছি V1, আর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের বেগকে আমরা বলছি V2, ঠিক আছে? এখানে ইউ আর ভি এর পার্থক্য কি? ইউ হচ্ছে সংঘর্ষের আগের বেগ, আর ভি হচ্ছে কি বলো? সংঘর্ষের পরের বেগ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো এটা পড়লাম। এখন ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে বস্তুটা আছে M1 বস্তু, এই বস্তুর এইখানে আদি বেগ, সরি আদি ভর বেগ কত, আমাকে একটু বলো তো। এটার আদি ভর বেগ হচ্ছে M1 U1। ভর বেগ আমরা জানি, এটার ভর ইন্টু বেগ। সো ভর হচ্ছে M1 আর বেগ হচ্ছে U1, তার মানে এটার ভর বেগ হবে কত বলো?
এটার ভরবেগ হবে হচ্ছে m1u1। আচ্ছা আমি একটু লিখে দিই দরকার হয়। এই যে এই বস্তুটার ভরবেগ হবে হচ্ছে m1u1, ঠিক আছে। আর এই দ্বিতীয় বস্তুর ভরবেগ কত হবে, m2u2, তাই না? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই দুটা বস্তুর এই যে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত, উত্তর হচ্ছে দেখো এখানে কিন্তু দুটা যোগ করে দিবা, আদি ভরবেগের সমষ্টি বলছি আমি এটাকে, হ্যাঁ। আদি ভরবেগের সমষ্টি হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, মানে m1u1 প্লাস হচ্ছে m2u2। আশা করি বুঝতে পারছো এটা। তো এটা হচ্ছে আমাদের আদি ভরবেগের সমষ্টি কিন্তু, হ্যাঁ। আচ্ছা এখন যদি তোমাকে এই সংঘর্ষের পরের ক্যালকুলেশন করো, এই বস্তুর, তো m1 বস্তুর ভরবেগ কত, m1v1, আর দ্বিতীয় বস্তুর ভরবেগ কত, m2v2। তাহলে এই দুটার যোগফল কত আসবে, m1v1 প্লাস m2v2। আর এই যোগফলটাকে আমরা বলতেছি হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি, মানে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি m1v1 প্লাস হচ্ছে m2v2। আচ্ছা তো এখন হচ্ছে আমরা এখানে দেখো যে লেখা আছে যে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র। আসলে ভরবেগের নিত্যতা বা সংঘর্ষ সূত্র আমাদের কি বলে জানো, এই যে আদি ভরবেগের সমষ্টি আর এই যে শেষ ভরবেগের সমষ্টি, এই দুইটা সমান হবে। এই ভরবেগের নিত্যতা সূত্র আমাদের এটাই বলে যে এটা বিবৃতিটা কেমন, বিবৃতিটা হচ্ছে এরকম যে দুটা বস্তুর মধ্যে ক্রিয়ার প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি এই দুইটা সমান হবে, ঠিক আছে। তো এই বিবৃতিটা এখানে দেখো লেখা আছে যে দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি দুটো সমান হবে, ঠিক আছে। তো আমি এটাকে এভাবে লিখতে পারি যে আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি। আর গাণিতিক ভাবে যদি লেখো, আদি ভরবেগের সমষ্টি আমরা কি বের করছিলাম এখানে, m1u1 প্লাস m2u2। আর শেষ ভরবেগের সমষ্টি আমরা কি বের করছিলাম এখানে, m1v1 প্লাস m2v2, ঠিক আছে। তো এই সূত্রটা মনে রাখবে। এটা কত স্টার দেবো, এটাকে 100 স্টার দেওয়া যেতে পারে, মানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। তাহলে ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্রের মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্ট হচ্ছে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি এই দুইটা সমান, হ্যাঁ। আমাদের গাণিতিক প্রবলেম করতে গেলে কিন্তু এই সূত্রটা প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করা লাগবে। আচ্ছা তাহলে আমরা ভরবেগের নিত্যতা সূত্র আমরা পড়ে ফেলছি। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তোমাদের বইতে এই সূত্রের ডিরাইভেশন দেয়া আছে, ঠিক আছে, প্রতিপাদন দেয়া আছে, বাট আমি প্রতিপাদন দেখানোর প্রয়োজন বলে মনে করছি না, হ্যাঁ। প্রতিপাদন আমাদের পরীক্ষাগুলোতে আসে না, সো আমি এর জন্য প্রতিপাদনগুলো এখানে দেখাই নেই, সরাসরি সূত্র নিয়ে কাজ করছি। আচ্ছা তো এরপরে হচ্ছে আমরা গতিশক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র এই জিনিসটা পড়তে পারি। এটা তো দেখো এখানে আমরা কি বের করছিলাম, ভরবেগ বের করছিলাম, ভরবেগ নিয়ে কাজ করছিলাম। আচ্ছা এবার যদি আমি গতিশক্তি নিয়ে কাজ করি, এই বস্তুর এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই বস্তুর জন্য গতিশক্তি কি আসবে, আমরা গতিশক্তির সূত্র কি জানি বলো, ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার জানি না, হাফ এম ভি স্কোয়ার জানি। তার মানে এই বস্তুটার জন্য আমরা গতিশক্তি কি পাবো, হাফ m1v1 স্কোয়ার, সরি m1u1 হবে এটা, কারণ এটার বেগ হচ্ছে u1 আর ভর হচ্ছে m1। আর এই বস্তুর জন্য আমাদের গতিশক্তি কত হবে, হাফ m2u2 তার উপর স্কোয়ার। তো এই দুটার গতিশক্তির যোগফল কত আসবে তাহলে বলো তো, এটার গতিশক্তি হচ্ছে হাফ m1u1 স্কোয়ার প্লাস এটার গতিশক্তি হচ্ছে হাফ m2u2 স্কোয়ার। এই দুটাকে যোগ করলে আমরা যা পাচ্ছি সেটাকে আমরা কি নাম বলছি, সেটাকে বলছি হচ্ছে আদি গতিশক্তি সমষ্টি, মানে সংঘর্ষের আগে এদের গতিশক্তির যোগফল। যোগফল কত, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, যদি সংঘর্ষের পরে হিসাব করো, সংঘর্ষের পরে প্রথম বস্তুর জন্য গতিশক্তি কি আসবে, হাফ m1v1 স্কোয়ার। আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত আসবে সংঘর্ষের পরে, হাফ m2v2 স্কোয়ার। আর এই দুটার যোগফলটাকে আমরা বলতেছি হচ্ছে শেষ গতিশক্তি সমষ্টি। কত আসছে এটা, হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। তো গতিশক্তির নিত্যতা সূত্র আমাদের কি বলে জানো, এই আদি গতিশক্তি সমষ্টি আর এই শেষ গতিশক্তি সমষ্টি সমান হবে, ঠিক আছে। তো এইটা দেখো লেখা আছে যে গতিশক্তির নিত্যতা সূত্র অনুসারে আদি গতিশক্তি সমষ্টি আর শেষ গতিশক্তি সমষ্টি এই দুটা কি হবে বলো, সমান হবে। গাণিতিক ভাবে আমরা লিখলে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার সমান সমান হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। তো এইটা ছিল পুরাপুরি গতিশক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র, হ্যাঁ। তাহলে যদি সামারি টানি যে ভরবেগের নিত্যতা সূত্র কি বলে আমাদের, আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি এই দুটা সমান হবে।
আর গতিশক্তির নিত্যতার সূত্র আমাদের কি বলে, আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি এই দুইটা সমান হবে। সূত্রগুলো মুখস্থ করা লাগবে খুব ভালোভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পরের নেক্সট স্লাইডে চলে যেতে পারি। তো এখানে আমরা সংঘর্ষ নিয়ে কথা বলতেছিলাম না? সংঘর্ষ কি বলতেছিলাম, যে দুটা বস্তুর মধ্যে আঘাত লাগলে তখন আমরা সেটাকে সংঘর্ষ বলি। এখানে একটা সংঘর্ষের উদাহরণ দেয়া আছে, দুটা গাড়ি খুব ভালোভাবে একটা অ্যাক্সিডেন্ট করছে, তো এখানে এক ধরনের সংঘর্ষ হয়েছে। তো এই সংঘর্ষগুলো দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমার কথা বুঝতে পারছো? একটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলবো? দেখো, আমরা সংঘর্ষের সাথে সম্পর্কিত কয়টা সূত্র পড়ছি? দুইটা সূত্র পড়ছি। একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছি, আর একটা পড়ছি হচ্ছে গতিশক্তি সংরক্ষণ সূত্র পড়ছি, তাই না? দুইটা সূত্র। এই দুইটা সূত্রই যদি মানে, কোনো একটা সংঘর্ষ যদি এই দুইটা সূত্রকেই মানে, অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে, আবার গতিশক্তির নিত্যতা সূত্রও মেনে চলে, তখন সেই সংঘর্ষকে আমরা নাম বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত কি? উত্তর হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে আর গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, ঠিক আছে। তো যদি ধরো তোমাকে গাণিতিক প্রবলেম দিয়ে বলে, এই ধরনের প্রবলেম আমাদের অবশ্যই করা লাগবে, যে একটা সংঘর্ষের বিভিন্ন রকম তথ্য দিয়ে বললো এটা স্থিতিস্থাপক কিনা, তাহলে তুমি কি করবা? আদি ভরবেগের নিত্যতা সূত্র মানে কিনা এটা চেক দিবা, আবার গতিশক্তির নিত্যতা সূত্র মানে কিনা এটাও চেক দিবা। চেক দিয়ে যদি দেখো যে দুইটাই মানছে, তাহলে সেটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন বলবো আমরা? যখন ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলবে না, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে, মানে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। আর 2 নম্বর হচ্ছে গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি এই দুটা সমান হবে না, তখন আমরা সেটাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ, সরি অস্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে আমরা কাকে বলতেছি? যদি দুইটা সূত্রই মেনে চলে তখন আমরা সেটাকে বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলতেছি? ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলবে না, তখন আমরা সেটাকে বলতেছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, যখন কোনো সংঘর্ষ ঘটে, সংঘর্ষ মাত্রই ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। সকল সংঘর্ষই এই ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে, ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। গতিশক্তির নিত্যতা সূত্র মানতেও পারে, নাও মানতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এর সাথে সম্পর্কিত যে গাণিতিক উদাহরণগুলো হইতে পারে সেই প্রবলেমগুলো আমরা এখানে সলভ করার ট্রাই করবো, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারের, আমি আগেই বলেছি, এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট টপিক এটা। বোর্ড পরীক্ষায় সিকিউ বা সৃজনশীল প্রশ্ন এখান থেকে প্রচুর আসে, ঠিক আছে। তো এর সাথে সম্পর্কিত আমরা মোট দিয়ে 7টা প্রবলেম করব। তো আমি এই 7টা প্রবলেম একদম হাতে হাতে করে দিব, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে বাকি প্রবলেম যদি আসে, নতুন কোনো প্রবলেম আসলে অবশ্যই সেটা সলভ করতে পারবে, ঠিক আছে। তো দেখো প্রথম প্রবলেমে যে এটা আছে, হ্যাঁ প্রথম প্রবলেম। আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের এই যে সংঘর্ষ রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে, এই প্রবলেমগুলো করতে গেলে চিত্র মাস্ট লাগবে, মানে চিত্র অবশ্যই লাগবে। চিত্র ছাড়া এই প্রবলেমগুলো তোমরা করতে যাবা না, ঠিক আছে। চিত্র অবশ্যই ভালোভাবে আঁকাইতে হবে, ঠিক আছে। চিত্র বুঝতে না পারলে এই প্রবলেমগুলো করা পুরোটাই বৃথা হয়ে যাবে। প্রশ্নে মানে আমাদের সলভ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি তুমি চিত্র না আঁকাইতে পারো বা যদি চিত্র না আঁকাও। হ্যাঁ, তো আমি বলবো যে প্রথম দিকে চিত্র আঁকায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এইগুলো। আচ্ছা, তো এখানে আমাদের প্রশ্নতেও অনেকগুলো ভাষা বলে দেওয়া আছে, আমি এগুলো চিত্র আঁকাবো। চিত্র এখানে সুন্দর করে চিত্র আঁকানোর ট্রাই করব। দেখো বলতেছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তার মানে ব্যাপারটা হয়েছে এরকম, যে একটা ট্রাক আছে, ধরো এখানে একটা ট্রাক, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রাক। তো এই ট্রাকটা দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এর আদি বেগ কত? ইউ সমান সমান 0। আচ্ছা, এর ভর কত বলো? এর ভর হচ্ছে 600 কেজি, তার মানে এটা কিন্তু M1, ঠিক আছে। M1 হচ্ছে 600 কেজি,
600 কেজি। হ্যাঁ, আচ্ছা, 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, তার মানে এটার একটা আবার ত্বরণও কাজ করছে। ত্বরণের মান কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে, তার মানে এই বস্তুটা এইভাবে 60 সেকেন্ড চলছে। ধরো আমি 60 সেকেন্ডে এইখানে আসছে। হ্যাঁ, এই 60 সেকেন্ড চলার পরে 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়, তার মানে এটা হচ্ছে এইখানে এসে ধাক্কা খাইছে। এখানে একটা পিকআপ ভ্যান ছিল। হ্যাঁ, পিক আপ, এখানে একটা পিকআপ ভ্যান ছিল। এই পিকআপ ভ্যানের সাথে এসে এইখানে এসে ধাক্কা খাইছে। ঠিক আছে, এখানে এসে ধাক্কা খাইছে। আচ্ছা, তো এই যে ঘটনাটা, এটা কিন্তু সংঘর্ষের আগে, তাই না? সংঘর্ষের আগের ঘটনা। তারপরে কি হবে বলো? এদের মধ্যে তুমি দুইটা চিত্র আঁকাবে, একটা সংঘর্ষের আগে, তারপরে সংঘর্ষ হইছে। সংঘর্ষ কিভাবে হবে? এই যে ট্রাক আর হচ্ছে ধরো এখানে পিকআপ ভ্যান, এই দুটো সংঘর্ষের মুহূর্তে চিত্র আঁকানোর প্রয়োজন নেই। তোমরা সংঘর্ষের আগে একটা চিত্র আঁকাবা, সংঘর্ষের পরে আর একটা চিত্র আঁকাবা। তো দেখো এখানে কি বলেছে যে একটি স্থির পিকআপ ভ্যান আছে। এখানে আমি একটু বলে নেই, এই স্থির পিকআপ ভ্যান মানে এটা ইউ2 সমান সমান কত? এটার ইউ2 সমান সমান কিন্তু 0, তাই না? পিকআপ ভ্যানটা একদম স্থির ছিল, তার মানে ইউ2 সমান সমান 0 নিলাম। আচ্ছা, তো এই এখানে কি বলতেছিল যে ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে, মানে সংঘর্ষের পরে, ধাক্কা খাওয়ার পরে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তার মানে দুইজন সংঘর্ষের পরে একই বেগ নিয়ে চলতে শুরু করছে। মানে একটা ট্রাক, ধরো এটা ট্রাক, ট্রাক আর আরেকটা কি বলো, আরেকটা হচ্ছে পিকআপ ভ্যান। তো এই পিকআপ ভ্যান দুটাই কি করছে বলো? দুইজন এক বেগ নিয়ে চলা শুরু করছে। কত বেগ? সেটা হচ্ছে এটারও কিন্তু V1 আর V2 দুটাই কিন্তু সেম। সেই ভি এর মান কত? এটার মান হচ্ছে 7.2। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। এটা সংঘর্ষের পরে কিন্তু। হ্যাঁ, সংঘর্ষের পরে। তো এই সংঘর্ষের সাথে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোতে চিত্র সব সময় সংঘর্ষের আগে একটা আঁকাবা আর সংঘর্ষের পরে গিয়ে একটা আঁকাবা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি যে এই যে ট্রাক আর পিকআপ ভ্যান ডান দিকেই ধরতেছি, এটা কেন ধরতেছি? এটা ধরতেছি এই কারণে, কারণ এটা তো স্থির, গেলে ডান দিকে যাবে। তো এই প্রবলেমগুলোতে আমি তোমাকে সাজেস্ট করব তুমি সবসময় ডান দিককে পজিটিভ ধরবা। ঠিক আছে, আর বাম দিককে নেগেটিভ ধরবা অল টাইম। এখন যদিও এই প্রবলেমটাতে আমাদের পজিটিভ নেগেটিভের খুব বেশি একটা ঝামেলা আসবে না, কিন্তু আমাদের যদি কঠিন প্রবলেম দেয় তখন এই পজিটিভ নেগেটিভ আমাদের কাজ করা লাগবে। ঠিক আছে, আমি তোমাকে সাজেস্ট করব তুমি সব সময় ডান দিকের অংশগুলোকে পজিটিভ ধরবা আর বাম দিকের অংশগুলোকে নেগেটিভ ধরবা। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন গ নম্বর আমরা তো এই যে ভাষাগুলো যা বলছিল এটাকে আমরা চিত্রে নিয়ে আসলাম। ঠিক আছে, চিত্রে নিয়ে আসলাম। এখন গ নম্বর প্রশ্ন পড়ে যায়, উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? তার মানে দেখো এই ট্রাকটা আসলে কি হয়েছিল, এটা অনেক দূর থেকে আসতেছিল, এসে এখানে 60 সেকেন্ড পর, আমি এখানে টাইমটা দেই নেই, এটা হচ্ছে 60 সেকেন্ড পর গিয়ে এই পিকআপ ভ্যানকে এইখানে এসে ধাক্কা দিছে, এইখানে এসে। ঠিক আছে, এইখানে এসে ধাক্কা দিছে। আচ্ছা, তো এই ধাক্কা দেওয়ার আগে এর কত দূরত্ব অতিক্রম করছে, এই জিনিসটা আমাদেরকে গ নম্বরে বের করা লাগবে। গ, ঠিক আছে, তাহলে আমরা ট্রাকটির জন্য লিখতে পারি, ট্রাকটির দেখো তো এখানে তুমি কি কি জানো? ট্রাকের আদি বেগ কত? ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কি কি জানো তুমি? দেখো ট্রাকটির ত্বরণ কত? এ সমান সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টাইম কত? টাইম টি সমান সমান 60 সেকেন্ড। তুমি বের করতে চাচ্ছ কি? তোমাকে তো প্রশ্নে বলছে যে এই ট্রাকটা পিকআপ ভ্যানের সাথে, মানে এই সংঘর্ষের আগে ও কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, তাহলে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবা। এস ইজ ইকুয়ালস টু হট, আমাদের এই সূত্রতে নাই কি বলো? এই সূত্রতে নাই হচ্ছে ভি, তার মানে আমরা 3 নম্বর সূত্র দিব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, তো
তো এস এর মান তো আমি চাচ্ছি, ইউ এর মান কত 0, তার মানে টি এর সাথে গুণ করলেও 0ই হয়ে যাবে। হাফ এর মান কত, এর মান হচ্ছে 0.2, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 60 এর উপর স্কয়ার। তাহলে এখানে এস এর মান কত আসবে, এস সমান সমান তুমি 60 এর উপর স্কয়ার করবা, আমি ক্যালকুলেট করি এটা। তুমি এখানে কি করবে বলে, ডান সাইড থেকে আসো, 60 এর উপর স্কয়ার করো, 60 এর উপর স্কয়ার করলে এটা 3600 আসে, সেটাকে গুণ দিবা কত বলো, 0.2 দিয়ে, 0.2, সেই যে অ্যান্সারটা আসবে 720 আসছে, এইটাকে আবার ভাগ দিবা হচ্ছে 2 দিয়ে, তাহলে এটা আসছে 360 মিটার। তার মানে এই ট্রাকটা সংঘর্ষের আগে 360 মিটার পথ অতিক্রম করবে। হ্যাঁ, সুতরাং অতিক্রান্ত, অ্যান্সার দিলাম এটা। হ্যাঁ, তোমরা এখানে একটু ভাষায় লিখিও যে সুতরাং ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, এই বিবৃতিটা এখানে লিখে নিও। আচ্ছা, তো এরপরে আসো হচ্ছে ঘ নম্বরটা। ঘ নম্বরটা আমাদের জন্য খুব জরুরি। ঘ, তো ঘ নম্বর বলতেছে যে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি না, এই জিনিসটা আমাদের চেক দিতে বলছে। অবশ্যই এটা সমর্থন করবে, সেটাকে আমাদের গাণিতিকভাবে দেখানো লাগবে। তো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের কি ছিল বলতো, এরকম ছিল না যে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে, তাই না? তার মানে তুমি আদি ভরবেগের সমষ্টি আগে বের করবা, আবার শেষ ভরবেগের সমষ্টিও আগে বের করবা, বের করে দেখবে এই দুটো সমান হয় কিনা। আমার কথা বুঝতে পারছো, সমান হয় কিনা? তো আমাদের আদি ভরবেগের সমষ্টি কি ছিল বলতো, এটা ছিল আদি ভরবেগের সমষ্টি m1u1 প্লাস m2 u2, আর শেষ ভরবেগের সমষ্টি কি ছিল m1 v1 প্লাস m2 v2, তাই না? শেষ ভরবেগের সমষ্টি, এটা আদি ভরবেগের সমষ্টি ছিল, আর এটা শেষ ভরবেগের সমষ্টি ছিল। আমি এই জিনিসগুলোকে আবার একটু রিক্যাপ করি। এই m1 কি ছিল বলতো, প্রথম বস্তুর ভর, আর u1 কি ছিল বলতো, u1 এটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝাটা। এই u1টা হচ্ছে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে বেগ। বুঝতে পারছো? তুমি ধরো 50 কিলোমিটার দূর থেকে আসছো, তো 50 কিলোমিটার দূর থেকে এসে তারপরে আঘাত করছো কাউকে, তাহলে ওই 50 কিলোমিটার দূরে যে তোমার বেগ ছিল সেটা কি তোমার এই ক্ষেত্রে আদি বেগটা হবে? উত্তর হচ্ছে না। সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে বেগ, এই যে ট্রাকটা আসছে, ট্রাকের বেগ প্রথমে কিন্তু 0 ছিল, বাট এই পিক আপ ভ্যানের সাথে যেহেতু এর ত্বরণ আছে, তাহলে এর বেগ ধীরে ধীরে বাড়বে, 60 সেকেন্ডের বেগ বাড়বে, বাড়তে বাড়তে পিক আপ ভ্যানে এসে কিন্তু একটা বেগ নিয়ে আঘাত করছে। সেই বেগটাই কিন্তু আমার হচ্ছে এখানকার আদি বেগটা। আমার কথা বুঝতে পারছো? এটা আমাদের ট্রাক, এই ট্রাক কি এই ট্রাকটা কি করছে বলো, 60 সেকেন্ড চলার পরে গিয়ে এখানে এসে আঘাত করছে পিক আপ ভ্যানকে। আমরা ভরবেগের যখন নিত্যতা সূত্র দিব, তখন আমাদের এই u1 বা u2 এটা বলতে বোঝায় যে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে বেগ কত। তাহলে আমাদের এই সংঘর্ষের আগ মুহূর্তের বেগটা তো আমরা জানি না, তো আমরা এই 60 সেকেন্ড এই তথ্যগুলোকে ব্যবহার করে এই এই যে বেগটা বের করব, এই 60 সেকেন্ড পরের বেগটাই হচ্ছে আমাদের এখানকার আদি বেগটা। বুঝতে পারছো? এই 60 সেকেন্ড পরে গিয়েই তো এই পিক আপ ভ্যানকে ধাক্কা দিবে, তো যে বেগ নিয়ে ধাক্কা দিবে সেই বেগটাকে আমরা বলতেছি এই ভরবেগের সূত্রের u1। বুঝতে পারছো এটা? আচ্ছা, তার মানে আমি এখন টার্গেট কি, আমার হচ্ছে টার্গেট হচ্ছে 60 সেকেন্ড পরের বেগটা বের করে দিব, তারপরে আমি আদি ভরবেগের আদি ভরবেগের সমষ্টি বের করতে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ট্রাকের জন্য লিখি। হ্যাঁ, ট্রাকের জন্য। আচ্ছা, আমি এই জিনিসটা একটু মুছে দিই, আমি জাস্ট প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব এটা আইডিয়া এখানে দেওয়ার ট্রাই করছি, এখন আমি ডিটেলসে লিখে লিখে করাচ্ছি। আচ্ছা, ট্রাকটির জন্য 20 সেকেন্ড পর 60 সেকেন্ড পর বেগ কত, 60 সেকেন্ড পর বেগ বের করবো আমরা এটা। হ্যাঁ, তো আমি দেখো তো এখানে কি কি জানি, আদি বেগ জানো কত, ইউ সমান সমান 0, এই যে এখানে ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ জানো, এর মান কত, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর টাইম টি জানো, টাইম টি কত, 60 সেকেন্ড। তুমি বের করতে চাচ্ছ কি এই 60 সেকেন্ড পর বেগ কত, মানে ভি বের করতে চাচ্ছ। আমি এই ভি কে আমি u1 বলি। ঠিক আছে, u1 ইজ ইকুয়ালস টু হট। কেন ভি কে আমি u1 বলতেছি, কেন এখানে এটার শেষ বেগটাকে আমি u1 বলতেছি, কারণ এটাই তো আমাদের পরে ওই ভরবেগের জন্য ভরবেগের সূত্রের জন্য u1 হবে। সো আমি এর জন্য এটাকে u1 এ বলতেছি। তাহলে 60 সেকেন্ড পর v1 সমান সমান, সূত্র কি বলো, আমাদের এখানে তো এইচ নাই, তার মানে আমাদের প্রথম সূত্র যাইতো, মানে এস নাই আর কি। তাহলে প্রথম সূত্রটা আমাদের কি ছিল, ভি সমান সমান ইউ প্লাস এ
টি। তো ভি কে তো আমরা ইউ1 ধরছি। আচ্ছা, আর ইউ তো 0, এর মান কত 0.2, 60 সেকেন্ড চলছে এটা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে ইউ1 সমান সমান কত পাবো? এটা পাবো হচ্ছে 0.2 এর সাথে 60 মাল্টিপ্লাই করো, 60 গুণন 0.2, এটা আসতেছে হচ্ছে 12। হ্যাঁ, 12 মিটার পার সেকেন্ড। তার মানে এইখানে পিক আপ ভ্যানের সাথে যখন ধাক্কা লাগবে ওর, তখন এর বেগ থাকবে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখন আমরা আদি ভরবেগের সমষ্টি লিখতে পারি। সুতরাং আদি ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি কত? সূত্র কি ছিল আমাদের বলো? সূত্র ছিল হচ্ছে যে m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, তাহলে বলো m1 এর মান কত? আমাদের প্রথম বস্তুর মান কত? তোমরা এখানে সাইড নোট দিয়ে এই মানগুলো লিখে নিতে পারো। আমি এখানে জায়গা নাই তো এর জন্য আমি এটা লিখে নিচ্ছি না। হ্যাঁ, এই যে m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে 600 কেজি, 600 কেজি এটা। হ্যাঁ, আচ্ছা, আমি এটা একটু লেখা ট্রাই করি। এটাকে এই দিক লিখি। আচ্ছা, এখানে সাইড নোট দিয়ে লিখি m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে 600 কেজি। আর u1 এর ভ্যালু কত? আদিবেগ কত পাইছো এটার? প্রথম বস্তুর জন্য আদিবেগ কত? 12। সো এটা কিন্তু 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে m2 এর মান কত? m2 এর মান, m2 এর দেখো, m2 এর মান হচ্ছে কোথায় পাইছো? কোথায়? এই পিক আপ ভ্যানের ভর কত ছিল? আমি এখানে এটা লিখিনি, এটা 400 কেজি ছিল। এটা m2 কিন্তু। হ্যাঁ, m2 হচ্ছে 400 কেজি। m2 হচ্ছে 400 কেজি। তাহলে m2 হচ্ছে আমাদের 400 কেজি। আর ইউ2 কত? ইউ2 আমাদের তো পিক আপ ভ্যান, এটা তো স্থির ছিল সংঘর্ষের আগে, তার মানে এটা 0। তাহলে আমি m1 এর ভ্যালু 600 বসাচ্ছি। 600 গুণন u1 এর ভ্যালু কত? 12 প্লাস m2 এর মান কত? m2 এর মান 400 গুণন হচ্ছে u2 এর মান 0। তাহলে এটা তো পুরাটাই 0 হয়ে যাবে, আর এখানে 6 12 72, মানে 7200 পাবা। ভরবেগের একক কি হয়? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা দেখো আমরা ট্রাকের সবার জন্য আদি ভরবেগের সমষ্টিটা বের করছি। এখন আমরা কি করব? শেষ ভরবেগের সমষ্টিটা বের করব। ঠিক আছে, তাহলে শেষ ভরবেগের সমষ্টি বের করছি। চলো, এখানে শেষ ভরবেগের সমষ্টি লিখো। শেষ ভরবেগের সমষ্টি। শেষ ভরবেগের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? m1 v1 প্লাস m2 v2। তো তুমি এখানে লিখো যে m1 এর মান কত জানছিলা? m1 এর ভ্যালু সম্ভবত 600 কেজি ছিল। আর m2 এর মান কত ছিল? 400 কেজি ছিল। আর এই যে v1 দেখো, v1 সমান সমান v2 সমান, মানে দুটাই সমান ছিল আসলে। এটা আমি চিত্রটা একটু দেখো, চিত্রটা একটু দেখা আসে। এটা দেখো, আমাদের বলেছিল যে এই সংঘর্ষের পরে দুইজন একসাথে মিলিত অবস্থায় কিন্তু চলাচল করছে। তার মানে সংঘর্ষের পরে গিয়ে দুইজনের কিন্তু বেগ একই, এবং সেটা কত? 7.2। সো এখানে এই মানটা হচ্ছে 7.2, দুইজনের ক্ষেত্রেই 7.2। তাহলে আমি এখানে লিখি m1 এর ভ্যালু হচ্ছে 600 গুণন 7.2 প্লাস হচ্ছে m2 এর ভ্যালু 400 গুণন 7.2। তো তোমরা কি করবা? এটাকে গুণ করবা, এটাকে আলাদাভাবে গুণ করে যোগ করলে 7200 কেজি মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, তো আমাদের আসলে সংঘর্ষ বললেই সেখানে ভরবেগের নিত্যতা সূত্র মানে, যদি কখনো না মানে তখন তুমি প্রশ্নটা ভালোভাবে পড়ে তোমার লেখাগুলো ঠিক আছে কিনা এটা একটু চেক দিবা। ঠিক আছে, প্রশ্নে যদি ভুল না থাকে তার মানে তোমারই অবশ্যই ভুল হচ্ছে, যদি ভরবেগের নিত্যতা সূত্র তুমি মানাইতে না পারো। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি বলো? সমান হয়েছে। আদি ভরবেগের সমষ্টি
সমান সমান শেষ ভরবেগের সমষ্টি। শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র পালিত হয়, নিত্যতা বা সংরক্ষণ সূত্র পালিত হয়, সূত্র পালিত হয়। আচ্ছা, তো এইটা গেছে আমাদের প্রবলেম নাম্বার 1। তো আমি আশা করি প্রবলেম নাম্বার 1টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো সুন্দর করে নোট করে নিও, পরীক্ষার আগের রাতে এটা কাজে দিবে। তাহলে আমরা প্রবলেম নাম্বার 1 হইছে, এরপরে প্রবলেম নাম্বার 2তে চলে যাই। দেখো প্রবলেম নাম্বার 2, এটা কোনো বোর্ড পরীক্ষায় আসা প্রবলেম না, এটা আসলে আমি ইন্টারমিডিয়েটের বই থেকে নিয়েছি ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আর কি। হ্যাঁ, কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য এটা ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো বলতেছে যে 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে। তো আমি এখানে চিত্র আঁকাই, চিত্র। তো এখানে দুটা কেস হইতে পারে বা দুইটা চিত্র আমরা আঁকাবো, তাই না? একটা হচ্ছে সংঘর্ষের আগে, আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। তোমরা সবসময় দুটা চিত্র কিন্তু আঁকাবা। হ্যাঁ, সংঘর্ষের আগে আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। সরি, রেখাটা একটু সোজা করার ট্রাই করি আমি। আচ্ছা, তো এখানে দেখো বলতেছে 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে। এখানে আম গাছটা আঁকানো আমার প্রয়োজন বলে মনে করছি না, আমি পাখিটাকে আঁকাবো। বাট পাখি তো আমি এভাবে আঁকাইতে যাব না, আমি এখানে পাখি লিখবো আর এখানে একটা বক্স দিব। ঠিক আছে, তোমরা আবার সময় নষ্ট করিও না। এই পাখিকে ধরো যে হাত পা ডানা ইত্যাদি দিয়ে আর্ট করে এগুলোর প্রয়োজন নাই কিন্তু। হ্যাঁ, বক্স দিবা, যেই বলুক, গাড়ি বলুক, যাই বলুক, বক্স দিবা, বক্সের ভিতরে লিখে দিবা এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে বলতেছে 4 কেজি ভরের বস্তু, তার মানে এর ভর কত? এর ভর হচ্ছে 4 কেজি। আচ্ছা, 4 কেজি ভরের একটি পাখি একটা আম গাছে বসে আছে। আচ্ছা বলো তো, যখন ও আম গাছে বসে থাকবে তখন ওর বেগ কত হবে? ওর বেগ ইউ সমান সমান 0 অবশ্যই। আচ্ছা, তো 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে। পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি বুলেট আনুভূমিকভাবে আঘাত করলো। তার মানে এখানে এই বুলেটটা এসে এই পাখিটাকে আঘাত করছে কত বেগে? তাহলে আমি পাখিকে দ্বিতীয় বস্তু ধরি আর বুলেটটাকে প্রথম বস্তু ধরি, তাহলে প্রথম বস্তুর ভর কত? আমাদের এটা 20 গ্রাম বলে দিছে, প্রথম বস্তুর ভর হচ্ছে 20 গ্রাম। আর এই বুলেটের কত বেগ আছে? এটা হচ্ছে আদি বেগ u1, এর জন্য আদি বেগ সংঘর্ষের আগের বেগ হচ্ছে 200। আর পাখিটাকে আমি দ্বিতীয় বস্তু বলছি, তার মানে এটার আদি বেগ হচ্ছে u2 সমান সমান 0, যেহেতু গাছে বসেছিল। আর এর ভর কত বলো? এর ভর হচ্ছে 4 কেজি, মানে m2 এর মান হচ্ছে 4 কেজি। এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা, বুঝতে পারছো? এটা সংঘর্ষের আগের ঘটনা। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, যে পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি বুলেট আনুভূমিকভাবে আঘাত করছে, ভালো কথা। এরপরে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেলে পাখিটি আনুভূমিক বেগ কত হবে? তার মানে এই পাখির মধ্যে, আর এই পাখি যে আছে, এটা ধরো এটা পাখি, এই পাখির মধ্যে বুলেট রয়ে গেছে, এটাকে পাখি লিখছি, এটা বুলেটটাও এখানে রয়ে গেছে, বুলেট। তার মানে বুলেট পাখি দুইটার বেগ কি বলো? সেম, মানে মিলিত বেগ। এদের হচ্ছে মিলিত বেগ। এটা কোন দিকে গেছে? আমি ধরে নিচ্ছি এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এই বেগ, মিলিত বেগ ভি সমান সমান কত? ভি1 ভি2 দুইজনেরই কিন্তু সমান, তাই না? যে ভি1 সমান সমান ভি2 সমান সমান হচ্ছে ভি। আমি ধরে নিচ্ছি এটা দুইজনের বেগই ভি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আনুভূমিকভাবে এই বেগের মান, এই ভি এর মানটা কত, এটাই তোমাকে বের করতে বলছে। তো আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে আমাদের যদি সংঘর্ষ হয়, সেখানে কিন্তু ভরবেগের নিত্যতা সূত্র পালিত হবেই। তো এখানে ভরবেগের নিত্যতা সূত্র পালিত হয়েছে, সেই সূত্রটাই আমরা এখানে লিখতে পারি। যে আমরা জানি ভরবেগের নিত্যতা সূত্র, হ্যাঁ আমরা জানি, এখানে নিলাম আমরা জানি ভরবেগের নিত্যতা সূত্র কি?
ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র অনুসারে। সংরক্ষণ সূত্র আমরা কি জানি বলো? m1u1 প্লাস m2u2 সমান সমান কি বলো? আদি ভরবেগের সমষ্টি সমান সমান হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি, মানে m2v2 প্লাস সরি, এটা হবে হচ্ছে m1v1 প্লাস m2v2। আমি সাইড নোট দিয়ে মানগুলো একটু লিখে নেই। m1 এর মান কত পাইছো? m1 আমি তো m1 হচ্ছে বুলেটটাকে ধরছি, তার মানে এটা 20 গ্রাম। 20 গ্রামকে যদি তুমি কেজিতে নিতে চাও, তুমি তো কেজিতেই সবকিছু বসাইতে হবে, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিবা, তাই না? 1000 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা আসবে 0.02 কেজি। 1000 দিয়ে ভাগ দিলে 1, 2, 3, হ্যাঁ 0.02। আচ্ছা, আর হচ্ছে m2 এর মান কত? আচ্ছা, u1 এর মানটাও লিখে নেই। u1 এর মান কত? এটা হচ্ছে 200, একক কি? মিটার পার সেকেন্ড। এরপরে বলো m2 এর মান কত? m2 এর মান m2 এর মান হচ্ছে m2 এর মান কত? হ্যাঁ, এটা হচ্ছে পাখির জন্য ভর হচ্ছে 4 কেজি। আর এই যে v1 v2 দুটার জন্যই আমাদের বেগ কি বলো? v ধরে নিচ্ছি আমি। এটাকে তুমি x ও ধরতে পারো চাইলে, বুঝতে পারছো? এটাকে তুমি x y যা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে আমি মানগুলো বসাই, চলো। এখানে যদি আমি মান বসাই, ঠিক আছে, তাহলে এখানে আমি মান বসাচ্ছি। m1 এর ভ্যালু হচ্ছে 0.02, u1 এর ভ্যালু 200 প্লাস m2 এর মান কত? 4, আর u2 এর মান কত? 0, তাহলে 0 গেছে। m1 এর ভ্যালু কত? 0. আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে যে v1 আর v2 এর দুটো তো সেম, বুঝতে পারছো? এটাকে m1 এর মানটা একটু পরে বসাই। m1 v প্লাস m2 v, দুটার জন্য তো বেগ সেম, তো আমি দুটাই v ধরে নিলাম। তো এখানে আমি এইটাকে এই পারে লিখি, হ্যাঁ, মানে এটা আর এটা তো সমান, তার মানে আমি চাইলে এটাকে এই পারেও লিখতে পারবো। সো ভিটাকে কমন নিলে m1 প্লাস m2 পাচ্ছি, এত সমান সমান এইখানে গুণ, এটা তো গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা আসবে 0.02 গুণন হচ্ছে 200। সো এখানে ভি তাহলে কত পাবা? ভি পাবা হচ্ছে, ভাগ দিয়ে দিচ্ছি এটাকে, 0.02 গুণন হচ্ছে 200, ভাগ দিচ্ছি, এবং এটা তো ভাগ চলে গেছে, m1 প্লাস m2, আমি মানটাও বসাই দিচ্ছি একবারে। m1 এর মান হচ্ছে 0.02 প্লাস m2 এর মান কত? 4, তাহলে ভি এর মান কত? ক্যালকুলেশন করলে 0.02 গুণন হচ্ছে 200, উপরে নিবা 0.02 গুণন 200 ডিভাইডেড বাই 0.02 প্লাস 4। আচ্ছা, এটা ক্যালকুলেশন ঠিক আছে তো আমার? এটা দেখো 0.995 আসছে, তার মানে আমি এটাকে 1 দিতে পারি, হ্যাঁ, এটা 1 মিটার পার, মানে একের খুবই কাছাকাছি আসছে, তো এটাকে 1 লেখা যায়। সো 1 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ। তার মানে যে মিলিত বেগ কত, বা আনুভূমিক বেগ, পাখির আনুভূমিক বেগ, আনুভূমিক বেগ 1 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, এটা আমাদের ডান দিক ছিল। এই ডান দিককে আমি পজিটিভ ধরতেছিলাম, আর আমি বাম দিককে নেগেটিভ ধরতেছিলাম। যদিও এই প্রবলেমগুলোতে এখন পর্যন্ত এই পজিটিভ নেগেটিভের ব্যাপারগুলো আমাদের আসে নাই, এর জন্য আমি পজিটিভ নেগেটিভ নিয়ে খুব বেশি কথা বলছি না, ঠিক আছে? যখন পজিটিভ নেগেটিভ প্রয়োজন পড়বে আমাদের, তখন আমি এটা নিয়ে খুব ডিটেলসে কথা বলবো, তখন তোমরা পার্থক্য নিজেই বুঝতে পারবা যে আমার কখন পজিটিভ নিয়ে চিন্তা করা প্রয়োজন বা কখন প্রয়োজন নেই। আচ্ছা, তো এটা প্রবলেম নাম্বার 2 গেছে, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা প্রবলেম নাম্বার 3 তে চলে যেতে পারি। দেখো, প্রবলেম নাম্বার 3 হচ্ছে বন্দুকের প্রবলেম গুলাতে। বন্দুকে কি সংঘর্ষ হয়? উত্তর হচ্ছে অবশ্যই কিন্তু হয়। বন্দুকের ভিতরে কিন্তু বুলেট থাকে, তাই না? বুলেট থাকে। তো ধরো আমি যদি একটা বন্দুকে আঁকানোর ট্রাই করি, এখানে একটা বন্দুক আঁকানোর ট্রাই করি,
এটা হচ্ছে বন্দুকের নল। এটাকে আমি একটা বন্দুক ধরছি, ঠিক আছে। তো এই বন্দুকের মধ্যে এইখানে কিন্তু কি থাকে বলতো, এইখানে ধরো বুলেটটা আছে, এখানে বুলেট আছে, এখানে বুলেট আছে। তো এই বন্দুকে আসলে কি হয়, এখানে কিন্তু একটা ট্রিগার থাকে, তাই না? এই একটা ট্রিগার থাকে, এই ট্রিগার গিয়ে এটাকে খুব জোরে গিয়ে আঘাত করে, তাই না? এইখানে এই বুলেটকে খুব জোরে গিয়ে আঘাত করে, তখন এই বুলেটটা সামনের দিকে আগায়। আমার কথা বুঝতে পারছো? এখানে একটা ট্রিগার থাকে, ট্রিগার, এই ট্রিগারটা এই বুলেটকে গিয়ে ধাপ করে বা খুব স্পিডে এসে আঘাত করলে এই বুলেটটা সামনের দিকে যায়, ঠিক আছে। তো এইটা এটা তাহলে তখন কিন্তু একটা সংঘর্ষ ঘটে, হ্যাঁ। তো এই যে এটাকে আমি চিত্র যে আঁকাইছি, এটাকে আসলে সংঘর্ষের আগে নিচ্ছি, সংঘর্ষের আগে বুলেট বলো অথবা বন্দুক বলো, দুইজনেরই কিন্তু কি বলো, বেগ সেম, এবং সেটা কত, শূন্য। কারণ এটা সংঘর্ষ যখন হয় না তখন বুলেটের বেগও শূন্য, বন্দুকের বেগও শূন্য। এখন যখন তুমি এটাকে সংঘর্ষ করাই ফেলছো, সংঘর্ষের পরে কি ঘটনা ঘটে, সংঘর্ষের সংঘর্ষের পরে তো সংঘর্ষের পরে কি হবে বলতো, এইখানে যে আমাদের বন্দুকটা ছিল, এটা ধরো বন্দুক ছিল, এই বন্দুকটা আর এই যে বুলেটটা, ধরো এই বুলেট তো বের হয়ে গেছে এখান থেকে, এই বুলেটটা তো এই দিক বের হয়ে গেছে, ঠিক আছে। আর এই বন্দুকটা কোন দিকে যাবে বলতো, এই বন্দুকটা কিন্তু পিছনের দিকে গিয়ে একটা আঘাত নিবে, তাই না? বন্দুকটা পিছনের দিকে চলে যাবে, আর বুলেটটা তো সামনের দিকে গেছে, হ্যাঁ। তো এই যে বন্দুকটা পিছনের দিকে গেছে, এটা পিছনের দিকে বেগ, বন্দুকের পিছনের দিকে বেগ, এটাকে বলা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা, তো আমি প্রশ্নটা এখন পড়ি, চলো। প্রশ্নটা এখানে কি বলতেছিল, যে 6 কেজি ভরের একটি বন্দুক, তার মানে এই বন্দুকের ভর, আমি বন্দুকটাকে যদি M1 বলি, তাহলে M1 সমান সমান 6 কেজি, ঠিক আছে। আচ্ছা, 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.01 ভরের একটি বুলেট, সো এই যে বুলেটটা, এই বুলেট, হ্যাঁ, এটা কত বলো, M2 এর মান, M2 এর মান হচ্ছে 0.01, 0.01 এত কেজি, 0.01, সরি এখানে কোথায় যে লিখি এটা, M2 সমান সমান 0.01 কেজি। আচ্ছা, এত ভরের একটি বুলেট, একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। আচ্ছা, এখানে বলো সংঘর্ষের আগে দুইজনের বেগ কত, অবশ্যই, আচ্ছা সরি, হ্যাঁ, তো এখানে হচ্ছে সংঘর্ষের আগে দুইজনের আদি বেগ কত, ইউ ওয়ানও জিরো, ইউ2ও কিন্তু জিরো। বন্দুকের আগে কিন্তু, বন্দুকের সংঘর্ষের আগে কিন্তু দুইজনেরই বেগ জিরো থাকে। আচ্ছা, তো সংঘর্ষের পরে গিয়ে এইটা দেখো V2, এই যে এইটা হচ্ছে, এটাকে আমরা V1 বলতেছি। এই V1টা আমাদের বের করা লাগবে, বুঝতে পারছো? এই V1টাকে আমাদের বের করা লাগবে। আর এই V2 এর মান কত, আমরা তো বন্দুকের ক্ষেত্রে 2 ধরছি, সরি গুলির জন্য 2 ধরছি, তাহলে V2 এর মান কত, এটা বলছে আমাদের 300, হ্যাঁ। তো আমরা যদি ডান দিককে পজিটিভ ধরি আর বাম দিককে যদি আমরা নেগেটিভ ধরি, ধরলাম আর কি, হ্যাঁ, যদিও এখানেও খুব আহামরি কাজে দিবে না পজিটিভ নেগেটিভের ব্যাপারটা। তো আমাদের এই V1 এর মান বের করতে বলছে, ঠিক আছে, এই V1 এর মান বের করতে বলছে। আচ্ছা, একটুখানি চিন্তা করতে, এই V1 এর মান আমাদের পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে, কি আসতে পারে? দেখো, আমি এখানে পজিটিভ ধরছি ডান দিককে আর নেগেটিভ ধরছি বাম দিককে। তো আমি যখন ডান দিকের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করছি তখন আমরা পজিটিভ দিচ্ছি, আর বাম দিকের যখন জিনিসপত্র নিয়ে কাজ করছি সেটা নেগেটিভ দিচ্ছি। আমাদের আগের যে দুটো প্রবলেম ছিল, সব প্রবলেম গুলোতেই আমাদের সব বেগই ডান দিকে ছিল, এর জন্য আমি ওই মাইনাসটা তোমাদের বলি নাই, ওইটা নিয়ে কথা বলি নাই। বাট এইখানে দেখো, এই বন্দুকটা কিন্তু বাম দিকে বা পিছনের দিকে একটা আঘাত দিচ্ছে, বা এর বেগটা কিন্তু পিছনের দিকে, তার মানে এই V1 এর মানটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত মাইনাস আসবে, দেখিও। বুঝতে পারছো? তুমি ক্যালকুলেশনও করে দেখিও, এটা মাইনাস আসবে। আচ্ছা, তো চলো দেখি একটুখানি কি অবস্থা হয়। তাহলে এখানে যেহেতু এটা একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়া মাত্রই আমরা জানি যে সংঘর্ষ হওয়া মাত্রই সেখানে ভরবেগের নিত্যতা সূত্র অবশ্যই পালিত হবে।
তাহলে আমি এখানে লিখছি ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র সংরক্ষণ সূত্রটা কি বলো, m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2। তো আমি এখানে মানগুলো যদি লিখে ট্রাই করি, এখানে m1 এর মান কত, m1 এর মান আমাদের বলে দিছে এটা হচ্ছে 6 কেজি। আর m2 এর মান কত, m2 এর মান ওই যে 0.01 কেজি। এই প্রশ্নটাকে আরেকটু কঠিন করা যেতে পারে, এটাকে ধরো 100 গ্রাম দিয়ে রাখতাম, তো তখন আমাদের এটা কেজিতে কনভার্ট করার প্রয়োজন পড়তো। তো u1 এর মান কি 0, u2 এর মান কি, এটাও 0। আর v2 এর মান কত, v2 এর মান মানে গুলির বেগ, এটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে হবে কি v1 ইজ ইকুয়ালস টু হট, মানে বন্দুকের পিছনের দিকে যে বেগটা সেই বেগ বের করা লাগবে। দেখো এখানে m1 আর u1 এর মান কত 0, তার মানে এটা 0 হয়ে যাবে। u2 এর মান কত 0, তার মানে এটাও 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমি লিখতে, আচ্ছা এখানে আমি একটা শর্টকাট সূত্র দাঁড় করানো ট্রাই করি। এটা m1 আচ্ছা শর্টকাট সূত্র কি খুব আচ্ছা প্রয়োজন বলে মনে করছি না, তোমরা ম্যানুয়ালি করি। ঠিক আছে, m1 এর মান কত 6 কেজি, আর v1 এর মান তো আমি চাচ্ছি, আর m2 এর মান কত 0.01, v2 এর মান কত 300। ঠিক আছে 300। তো আমি এটাকে বাম পাশে লিখি, সো 6v1 প্লাস এখানে দেখো এটাকে কি করছো বলো, গুণ করছো, গুণ করলে কত পাবে, এটা দুইটা শূন্য চলে যাবে মানে 3 পাচ্ছ। 3 সমান সমান এটা 0, ডান সাইডে 0, তাহলে এই 3টিকে ওই পারে পার করে দাও, মানে 6v1 সমান সমান -3। সো v1 এর মান কত, তাহলে 6 দিয়ে যদি ভাগ দাও -3 ডিভাইডেড বাই 6, তাহলে এটা আসতেছে হচ্ছে v1 সমান সমান -0.5 মিটার পার সেকেন্ড। দেখো এই মানটা কিন্তু মাইনাস আসছে, আমাদের ক্যালকুলেশন অনুসারেও কিন্তু মাইনাস আসছে, এবং আমরা যখন কনসেপ্ট করতেছিলাম তখনই কিন্তু আমি বলতেছিলাম যে এটা মাইনাসই আসবে। তো এটা মাইনাস আসছে। এখন আমি যদি এটা লিখি যে সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ, আচ্ছা এই মাইনাসটা কি কি বোঝায় তোমাকে, এই মাইনাসটা কিন্তু বোঝায় যে আমাদের বেগটা হচ্ছে বাম দিকে, মানে বন্দুকের পিছনের দিকে বেগ। হ্যাঁ, এটা বাম দিকে লিখবে না, এটা বন্দুকের পিছনের দিকে বেগ। সো এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। দেখো এই যে কথাটা তুমি লিখছো পশ্চাৎ বেগ, এই কথাটার মধ্যেই কিন্তু তুমি এই যে দিকটা নির্দেশ করে ফেলছো, দ্যাটস এই মাইনাসটা কিন্তু আর নিবা না, তুমি ভাষার মধ্যেই মাইনাসটা দিয়ে ফেলছো, বন্দুকের পশ্চাৎ বেগ মানে পিছনের দিকে বেগ। আর এই মাইনাস দিয়ে কিন্তু আমাদের এটাই বোঝায় যে এই বন্দুকের পিছনের দিকে বেগ বা বাম দিকে এই বেগটা কাজ করে। সো এই মাইনাসটা আর দিবা না, সো এটা 0.5 মিটার পার সেকেন্ড। এই আমার কথা কি বুঝতে পারছো? যদি তুমি ভাষায় বলে ফেলো মাইনাসের কথাটা, তাইলে আর এই মাইনাসটা দেওয়ার প্রয়োজন নাই। তো আমি এখানে যেহেতু ভাষায় বলে ফেলছি, দ্যাটস এই মাইনাসটা দেইনি, এটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। তো এই তো প্রবলেমটা, আমি আশা করবো এই প্রবলেমটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যান্সার। তো বন্দুকের প্রবলেমও আসতে পারে পরীক্ষায়, এটা আমি কোনো সিকিউ না, এটা মানে কোনো বোর্ড পরীক্ষায় আসেনি, তবে আসতে পারে বা অনেক সময় এসেও থাকে। আমাদের স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে এগুলো টিচারদের একটা ফেভারিট লিস্টে থাকে। তো এটাও আসলে আমাদের ইন্টারমিডিয়েটের একটা বই থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তো তোমরা এটা ভেবিও না যে এটা কোনো বোর্ডে আসেনি বলে এটা করব না, এরকম একদমই ভাবিও না। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবে এবং দেখবা আসবে। হ্যাঁ, আসলে দেখবা অনেকে অ্যান্সার করতে পারছেন। ওকে, তাহলে প্রবলেম নাম্বার 3 চলে গেছে। হ্যাঁ, ওকে। তো তো এখানে আরেকটা কথা মেনশন করি, আমাদের বন্দুকের ম্যাটগুলোতে সংঘর্ষের আগে সব সময়ই দুইজনেরই আদিবেগ শূন্য হয়, দুইজনেরই। ঠিক আছে, আর বন্দুকের সংঘর্ষের পরে বন্দুকের জন্য পিছনের দিকে একটা বেগ থাকে, আর বুলেটের জন্য সামনের দিকে একটা বেগ থাকে। ওকে ওকে, তো আমরা নেক্সট প্রবলেমে চলে যেতে পারি। দেখো এটা হচ্ছে চট্টগ্রাম 22-এ আসা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাও
খুবই মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তো চলো এই প্রবলেমটাও করি। আচ্ছা, তো দেখো এইখানে আমাদের দুইটা চিত্র দেয়া আছে বা দুইটা বস্তু দেয়া আছে, একটা এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। এ বস্তু ডান দিকে চলাচল করছে আর বি বস্তুটা বাম দিকে চলাচল করছে, ঠিক আছে? এই যে ডিরেকশন গুলো দেখো দিয়ে দিছে। তো M1 যে বস্তু মানে এ বস্তু যেটা, এটার ভর দেওয়া আছে 8 গ্রাম। ওকে, আচ্ছা, আর U1 এর মান দেয়া আছে 25 মিটার/সেকেন্ড, মানে এটার সংঘর্ষের আগের যে বেগটা সেই বেগটা হচ্ছে 25। আর M2 এর মান মানে বি বস্তুর মান দেয়া আছে 2 গ্রাম আর U2 এর মান দেয়া আছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এখন এখানে এসে বলতেছে যে এ ও বি দুইটি খেলনা মার্বেল পাথর, এই এ আর বি দুইটা খেলনা মার্বেল পাথর। খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে, মানে এরা সমবেগে চলতে থাকে। আচ্ছা, এখানে বলে রাখি, সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে মানে এই বস্তুটা কিন্তু আসলে মিলিত হয়ে চলতে থাকে। এটা আমাদের গ নম্বরে দেখো বলেইছে যে সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয় কোন দিকে এবং কত বেগে চলবে। এইটার সংঘর্ষের পর যে কোনো একদিকে এরা চলবে, যে কোনো একদিকে, ঠিক আছে, যে কোনো একদিকে। তো কোন দিকে এবং সেটার মান কত সেটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে সুন্দর করে আমরা চিত্র আঁকাই। আমি চিত্রটা এবার ডান সাইডে এইখানে আঁকাচ্ছি চিত্র। তো চিত্রতে আমরা সবসময় কি করি, সংঘর্ষের আগে একটা কেস নেই, সংঘর্ষের আগে। আর একটা কি নেই বলো, আর একটা নিব হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগে আমাদের বস্তু ছিল এ বস্তু, তাহলে আমি একটা এ বস্তু নেই, এটা হচ্ছে এ বস্তু। এই এ বস্তুটা কোন দিকে চলছে, এই দিকে। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে বি বস্তু, বি বস্তুটা কোন দিকে চলছে, বাম দিকে, ঠিক আছে। আচ্ছা, তো M1 এর মান কত দেয়া আছে, এটার মান দেয়া আছে 8 গ্রাম। আর U1 এর মান কত দেয়া আছে, এটা দেয়া আছে 25 মিটার/, এটা 25, এটা 6 এর মতো হয়ে গেছে, তো এটা হচ্ছে 25 মিটার/সেকেন্ড। আর M2 এর মান কত, M2 এর মান দেখো, M2 এর মান হচ্ছে 2 গ্রাম। আর U2 এর মান কত, U2 এর মান হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এরপরে আমাদের বলছে যে এদের সংঘর্ষ যে হয়েছে, সংঘর্ষের পর এই এ বস্তু আর বি বস্তু দুইটা মিলিত হয়ে যে কোনো একদিকে গেছে। দেখো, এই যে সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয় কোন দিকে যাবে, যে কোনো একদিকে যাবে, হয় ডান দিকে যাবে না হয় বাম দিকে যাবে, হয় ডান দিকে যাবে এবং না হয় বাম দিকে যাবে। এখন তুমি কোন দিকে ধরবা, ডান দিকে ধরবা নাকি বাম দিকে ধরবা? আমি তোমাকে এই প্রবলেমগুলোতে আগেই বলেছি যে এইখানে আমরা ডান দিককে পজিটিভ ধরবো, ডান দিককে অলওয়েজ পজিটিভ ধরবো আর বাম দিককে অলওয়েজ নেগেটিভ ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে বাম দিক, বাম দিককে আমরা নেগেটিভ ধরছি। এই ক্ষেত্রে এসে আমাদের দেখবা যে প্লাস মাইনাসের একটা ব্যাপার আসছে। এখন তুমি গেস করো যে এই এ আর বি বস্তুর যে মিলিত বেগটা হবে সেটা কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? উত্তরটা হচ্ছে তুমি কি করবা, তুমি এটা ধরবা কোন দিকে, গেস ভুল হোক বা ঠিক হোক কোনো সমস্যা নাই, তুমি অল টাইম এটাকে ডান দিকে ধরবা। আমার কথা বুঝতে পারছো? তুমি যখন মিলিত বেগ বের করছো তুমি এই বেগটাকে ডান দিকে ধরবা, ডান দিকে। আমি স্পষ্ট করে আবারও বলতেছি, ডান দিকে ধরবা। বাম দিকে যদি ডান দিকে ধরে যখন দেখবা যে তোমার মানটা নেগেটিভ আসতেছে, ঠিক আছে, যখন নেগেটিভ আসতেছে তখন তুমি বুঝতে পারবো ও আচ্ছা, তার মানে আমার ধরাটা ভুল ছিল, এটা বিপরীত দিকে হবে। আর যদি পজিটিভই আসে তার মানে বুঝবা যে এই ধরাটা আমার ঠিকই আছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমি কি করব বলো, এখানে দেখো আমাদের গেস করাটা ভুল হোক বা ঠিক হোক এটা কিন্তু ম্যাটার করে না, গেস করা ভুল হোক কোনো সমস্যা নাই কিন্তু। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এই প্রবলেমগুলো আমি সলভ করে যে উপলব্ধিগুলা করি সেটা হচ্ছে, তুমি তোমার গেস করা ভুল হোক বা ঠিক হোক তুমি অলওয়েজ ডান দিকে এই মিলিত বেগ হচ্ছে এটা ধরে নিবা, ঠিক আছে? তোমার গেস করা ঠিক হওয়ার দরকার নাই, ভুল হোক, যখন মাইনাস আসবে তখন তুমি বলবা যে এটার দিকটা হচ্ছে যেদিকে তুমি ধরছো তার বিপরীত দিকে, ঠিক আছে? তাহলে এই এ আর বি বস্তুর মিলিত বেগ ডান দিকে ধরবো, আমরা অলওয়েজ ডান দিকে ধরছি। এবং এটার মান কত, এটার মান আমি ধরে নিচ্ছি হচ্ছে, আচ্ছা ধরে নাও এক্স, ধরে নাও এক্স ওয়াই জেড এ বি সবকিছু ধরতে পারো, এখানে কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো মিলিত বেগ হচ্ছে এক্স, কোন দিকে ধরছো তুমি, ডান দিকে ধরছো, এবং ডান দিকে তুমি কি ধরবা,
পজিটিভ ধরবা, আর বাম দিকে কি ধরবা, তুমি নেগেটিভ ধরবা। আমি এই ডান দিকে পজিটিভ ধরা বলতে কি বোঝাচ্ছি, ডান দিকের জিনিসপত্রকে আমরা প্লাস নিব আর বাম দিকের জিনিসপত্রকে আমরা মাইনাস নিব, ঠিক আছে। তাহলে গ নম্বর দেখো, সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয় কোন দিকে এবং কত বেগে চলবে এটা নির্ণয় করো। যেহেতু এটা একটা সংঘর্ষ হইছে, সংঘর্ষ হওয়া মাত্রায় সেখানে কিন্তু ভরবেগের নিত্যতা সূত্র পালিত হবে। তাহলে তুমি ভরবেগের নিত্যতা সূত্র লেখো, ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র, নিত্যতা সূত্র বলো। নিত্যতা সূত্র আমাদের কি বলে, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এইখানে এসে মানগুলো বলো। এটা হচ্ছে, হ্যাঁ, এখানে m1 এর মান বলো। m1 এর মান হচ্ছে 8 গ্রাম। 8 গ্রামকে তুমি কেজিতে নিবা, যদিও এই প্রবলেমটাতে কেজিতে না নিলেও হবে, বাট আমি সুবিধার জন্য নিয়ে নিচ্ছি। সব ক্ষেত্রে তো আমরা গ্রাম থেকে কেজিতে নিয়ে নেই, এক্ষেত্রেও তাহলে আমরা নিয়ে নিই। তাহলে গ্রাম থেকে কেজিতে নিলে 8কে 1000 দিয়ে ভাগ দিবা। 1000 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে, তোমাদের ক্যালকুলেটরে কিভাবে আসবে, বা এটা 8 ভাগ হচ্ছে 1000। আচ্ছা, দশমিক আকারে লিখি আমি, বা এটাকে 10 টু দি পাওয়ার লেখা যায়, এটা তোমরা জানো কিনা, 8 গুণন 10 টু দি পাওয়ার -3 লেখা যায়, এত কেজি, ঠিক আছে। এটাকে 10 টু দি পাওয়ার -3 লেখা যায়। আর m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 2 গ্রাম। তার মানে 2 গুণন 10 টু দি পাওয়ার -3। আমি যে 1000 দিয়ে ভাগ দিচ্ছি, এর জন্য এটা ভাগ দিলে এটা ইনভার্স লিখতে হয়, সো এত কেজি। m1 u1 লিখছো। এখন আসো u1 এর ভ্যালু লেখো। দেখো u1 এর মান কত, 25। কোন দিকে, এটা কোন দিকে বলো, এই যে বেগটা কাজ করছে কোন দিকে, এটা হচ্ছে ডান দিকে, হ্যাঁ, ডান দিকে তুমি পজিটিভ ধরছো, তার মানে এটা কিন্তু পজিটিভ 25 নিছো, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমাকে u2 এর মান বলো তো, u2 এর মান তো লাগবে আমাদের। u2 এর মান কত, 20। কোন দিকে, এটা বাম দিকে, হিসাব করে নিও। এটা কিন্তু দেখো বাম দিকে চলছে, এই বাম দিকে চলছে। বাম দিকের জিনিসপত্রকে তুমি কি নিচ্ছ, নেগেটিভ দিচ্ছ, এটা কিন্তু নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো আমার কথা, এখানে কিন্তু এটা নেগেটিভ নিছে কারণ এটা মাইনাস, বাম দিকে কাজ করছে। আচ্ছা, এখন তুমি বের করবা কি, এই যে v1 আর v2 এই দুটাই তো সেম, এই দুটা সমান সমান x, তাই না। এটা তুমি এই x এর মানে তোমাকে বের করা লাগবে, মানে মিলিত বেগটাই বের করা লাগবে। তাহলে এখানে আমি মানগুলো বসাই। m1 এর মান কত, আচ্ছা আমি এই মানগুলো বসাবো, তার আগে আমি একটা কাজ করে নেই। হ্যাঁ, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 x। এই v1 কে আমরা x লিখতে পারি কারণ আমাদের এটার জন্য আমরা x ধরে নিছি। তাহলে v1 m1 x প্লাস m2 x। তো x টাকে আমি কমন নেব এবং এটাকে বাম পাশে লিখব আমি। সো x কে কমন নিলে m1 প্লাস m2 থাকে, আর এই পাশে হচ্ছে m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে। তাহলে এই x এর মান, এখন মানগুলো বসায় চলি। m1 এর মান কত, এই যে 8 গুণন 10 টু দি পাওয়ার -3, সো 8 গুণন 10 টু দি পাওয়ার -3 প্লাস m2 এর মান কত, 2 গুণন 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তো m1 এর ভ্যালু কত, এখানে ক্যালকুলেশন আটাতে পারবো আমি। আচ্ছা, এই মানটা হচ্ছে m1 এর মান পাইলাম হচ্ছে 8। এখানে সবচেয়ে সুবিধা তো এই কেজিতে না নিলে, তখন এই -3 ঝামেলা আসতো না। আচ্ছা, u1 এর ভ্যালুটা নিয়ে ফেলছে, এখন আর কিছু করার নেই, এটা 25। আর প্লাস m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার -3। আর এখানে হচ্ছে u2 এর মান কত, এটা কিন্তু -20। তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে কি লেখা যাবে, আচ্ছা লেখা যাচ্ছে না, একটু ডান সাইডে লিখি আমি। হ্যাঁ, তো আমি এটাকে লিখছি, দেখো x গুণন, এই যে এইটাকে যোগ করবা, ঠিক আছে। এইটাকে যোগ করলে দেখো তুমি কত পাবা,
এটা পাবা হচ্ছে 8+2 করলে 10 পাবা। সো দেখি আমি তাও একটা ইনভার্স কমে যাবে, এটা দেখো 0.01 আসছে, 0.01। এটা সমান সমান এটাকে যদি তুমি গুণন করো তাহলে এটা আসবে হচ্ছে 8 গুণন 10⁻³ গুণন হচ্ছে 25, তাহলে এটা আসতেছে 0.02। এই যে এইটুকুর ক্যালকুলেশন আসছে 0.02, ঠিক আছে। আর এখানে তো মাইনাস আছে, তার মানে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। এই 2 এর সাথে 20 গুণন করলে 40 আসবে, তো তার মানে 40 গুণন 10⁻³, এটা আসতেছে 0.04, 0.04। এইবার তুমি কি করছো, এবার তুমি হচ্ছে এখানে বিয়োগ করবা, বিয়োগ করে 0.1 দিয়ে ভাগ দিবা। তাহলে আমি এটা করি, 0.02 মাইনাস হচ্ছে 0.04, বিয়োগ করছো, বিয়োগ করে যে অ্যান্সারটা পাবা সেটাকে ভাগ দিবা হচ্ছে 0.01 দিয়ে। তাহলে এটা আসতেছে দেখো এক্স এর মান -2 আসছে, মাইনাস আসছে কেন, আমি কি কোথাও ভুল করেছি? 8 গ্রাম আর 25 মিটার পার সেকেন্ড, 2 গ্রাম আর হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন গুলো দেখি তো ঠিক আছে কিনা। m1 এর ভ্যালু m1 এর ভ্যালু 8 গুণন 10⁻³ u1 এর ভ্যালু 25 আর 2 গুণন 10⁻³ এটার মান হচ্ছে 20। আচ্ছা আমি এটাকে আরেকটু ভালো করে ক্যালকুলেশন করে দেখি, 8 গুণন 10⁻³ গুণন হচ্ছে 25, এটা আসতেছে, আচ্ছা যে এখানে একটা ভুল করেছি আমি, এটা 0.02 না, এটা হচ্ছে 0.2, এটা নাই, হ্যাঁ তার মানে এটা এখানে একটু ভুল হয়েছে। তাহলে 0.2 থেকে 0.04 বাদ দিবা, তাকে ভাগ দিবা হচ্ছে 0.01 দিয়ে, এটা আসতেছে হচ্ছে 16, এবং এটা কিন্তু পজিটিভ আসছে, ঠিক আছে। পজিটিভ, পজিটিভ আর লেখার দরকার নেই। সো 16 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগের মান কোন দিকে, বেগের মান কত বেগে চলছে 16, এবং এটার দিক কোন দিকে, এটা যেহেতু পজিটিভ আসছে, ঠিক আছে, এটা যেহেতু পজিটিভ আসছে, পজিটিভ কোন দিকে ধরছিলে তুমি, ডান দিকে ধরছিলে, তাহলে কি পরীক্ষার খাতায় লিখবা ডান দিকে? না না, এটা বলা যাবে না। ডান দিকে মানে হচ্ছে যে এ বস্তু যেদিকে চলছে, ঠিক আছে, এ পাথরের দিকে, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? যদি বাম নেগেটিভ আসতো তাহলে বলতাম বি পাথরের দিকে, তাহলে এটা লিখতেছি এ পাথরের দিকে, হ্যাঁ এ পাথরের দিকে, এটাই ফাইনাল অ্যান্সার। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা এখানে প্রবলেমটা আরেকটু সহজ করা যেতে পারতো, সেটা হচ্ছে আমি যদি এই গ্রামগুলোকে কেজিতে না নিতাম তখন আর এই 10⁻³ ঝামেলা আসতো না। আসলে এই প্রবলেমগুলোতে দেখো বাম সাইডেও ভর আছে, ডান সাইডেও ভর আছে, তুমি বাম সাইডের ভরগুলোকে যদি গ্রামে বসাও, ডান সাইডের ভরগুলোকে তুমি গ্রামে বসাইলে প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু আমরা তো আসলে সবসময় কি করি, যে প্রবলেম করার সময় এই গ্রামে দেয়া থাকলে সেটাকে কেজিতে সবসময় কনভার্ট করি, করে তারপরে মান বসাই। তো এই ক্ষেত্রে আসলে প্রবলেম হয় না। তারপরে আমি যেহেতু ঝামেলা হইতে পারে, তোমাদের কঠিন লাগতে পারে যে কখন আমরা মানে বুঝবো কিভাবে যে কখন গ্রাম বসাবো বা কখন কেজিতে বসাবো, এই জিনিসটা কনফিউশন হইতে পারে তোমাদের, এর জন্য আমি কেজিতেই কনভার্ট করে বসাইছি। ওকে, তাহলে এটা আমাদের গ নম্বরটা হইছে, হ্যাঁ গ নম্বরটা হইছে। তো সুন্দর করে উঠায় নাও, এরপরে আমরা ঘ নম্বরটা করতে পারি। এই ঘ নম্বরটা করতে পারলে আমাদের আজকের ক্লাস আপাতত শেষ হয়ে যাবে। তো এখানে দেখো ঘ নম্বরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাকে পড়ো। বলতেছে যে উদ্দীপকের ঘটনাটি ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা, এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে তোমাকে। তাহলে তুমি ভরবেগের নিত্যতার সূত্র কিন্তু মানবেই। তুমি এই যে ভরবেগের নিত্যতার সূত্র মানছে এইটা কনসিডার করেই দেখো তুমি এখানে কাজ করছো। তো তারপরে এখানে আমাদের প্রশ্নে বলছে মানে কিনা, তাহলে আমরা একবার চেক দিয়ে দেব, বুঝতে পারছো? মানে ধরো যে এটা মানছে, এটা ধরে নিয়ে আমরা প্রবলেম করেছি, আবার এটা সেটার আবার প্রমাণও দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কনফিউজ না হয়ে ভরবেগের নিত্যতার সূত্র সবসময় মানেই তুমি ব্যবহারও করছো, তুমি এটা আলাদাভাবে দেখাও দিয়ে এটা ভরবেগের নিত্যতার সূত্র মানে কিনা। যাই হোক, তারপরে গতিশক্তির নিত্যতার সূত্র আমরা মেনে চলবে কিনা এই জিনিসটা আমাদের দেখানো লাগবে। তো
এই যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটাকে চাইলে কিন্তু আমি এভাবেও দিতে পারতাম যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। যদি এই দুটা সূত্রই মেনে চলে তখন আমরা সেটা স্থিতিস্থাপক বলি, আর এই দুটা সূত্র যদি ভরবেগেরটা মানে কিন্তু গতিশক্তিটা না মানে তখন সেটাকে আমরা অস্থিতিস্থাপক বলি। ঠিক আছে, তাহলে আমার এখনকার টার্গেট বলো। এখনকার টার্গেট হচ্ছে আমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দেখাবো, তারপরে গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা সলিউশন করি। ঘ নম্বর, ঘ। তাহলে এটা আগে লেখো, ভরবেগের হেডিং দিয়ে, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতা নীতির জন্য, মানে এটা মানে কিনা এটা আমরা আগে দেখাবো। সংরক্ষণশীলতা নীতির জন্য। আচ্ছা, আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে? আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হলে সেটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে আমরা এখানে লেখো আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি সমান সমান কি বলো? m1 u1 প্লাস m2 u2। তো এইখানে মানগুলো বসায় নাও। m1 এর মান কত ছিল? 8 গ্রাম। এটাকে অবশ্যই কেজিতে কনভার্ট করবে, তাহলে কত হয়? 10⁻³ কেজি। আর m2 এর মান 2 গ্রাম ছিল, এখানে কিন্তু কেজিতেই নিয়ে আসা লাগবে তোমার। সরি, এটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা, এখন u1 এর মান কত ছিল? u1 এর মান মেবি ছিল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আর u2 এর মান কত ছিল? এটা কিন্তু নেগেটিভ ছিল, তাই না? আমরা এই যে বাম দিকের জিনিসপত্রকে আমরা নেগেটিভ ধরছিলাম, সো এটা কিন্তু -20 হবে, এটা -20 মিটার পার সেকেন্ড। তাহলে বলো এই মানটা কত আসে এখানে? এই মানটা হচ্ছে m1 এর মান 8 গুণন 10⁻³ আর u1 এর মান কত? u1 এর মান হচ্ছে 25। ওকে, তাহলে এটাকে যোগ করবা। m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 2 গুণন 10⁻³ আর u2 এর মান কত? -20। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাইছিলাম? আমি আগেরটাতে একটু দেখি। এটা পাইছিলাম হচ্ছে 0.2। দেখো, এটা পাইছিলাম 0.2, আর এখানে তো প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 20কে এটা দিয়ে গুণ করলে এটা পাইছিলাম 0.04। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে কত পাইতে পারি? 0.2 মাইনাস 0.04, এটা আসতেছে 0.16। 0.16 একক কি বলো? এটা কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আদি ভরবেগের সমষ্টি এটা আসছে। এখন তুমি কি বের করবা? শেষ ভরবেগের সমষ্টি কত? শেষ ভরবেগের সমষ্টি। ওকে, শেষ ভরবেগের সমষ্টির সূত্র কি? m1 v1 প্লাস m2 v2, তাই না? m1 v1 প্লাস m2 v2। এখন এই যে v1 আর v2 এটার মান কত ছিল? আমরা এটা বের করছি। দেখো, এই বস্তুটা তো সংঘর্ষের পর কিন্তু যে কোনো একদিকে মিলিত অবস্থায় চলে গেছে, সেইটার মান ছিল x এর মান কত ছিল? সেটা 16 পাইছি আমরা। ঠিক আছে, তো এই মানটা আমরা 16 বসাবো, কিন্তু 16। সো m1 এর মান কত? আচ্ছা, এই v1 তো দুটার জন্যই সেম, দুটার জন্যই x না? তাহলে আমি এটাকে কমন নিয়ে নিই। আচ্ছা, কমন নেওয়ার ঝামেলা নাই করি। m1 এর মান হচ্ছে 8 গুণন 10⁻³ এটার সাথে গুণন যাবে v1, দুজনেরই কিন্তু 16, সংঘর্ষের পরের বেগ দুইজনেরই 16। হ্যাঁ, তারপরে হচ্ছে m2 এর মান হচ্ছে 2 গুণন 10⁻³ গুণন হচ্ছে v2 এর মান কত? একই মান, 16। এখন এটাকে গুণ করবা, আবার এটাকে গুণ করে দুটাকে যোগ করলে আমাদের এটা কত আসবে আমি একটু দেখি। এটা 0.16ই আসার কথা। তাহলে 8 গুণন 10⁻³ হ্যাঁ, 8 গুণন 10⁻³ গুণন 16, এটার সাথে যোগ যাবে 2 গুণন 10⁻³ গুণন হচ্ছে 16, সরি, হ্যাঁ ঠিক আছে, 10⁻³।
আচ্ছা, এটাও ঠিকই আসছে, এটা যোগ করে 0.16 আসছে, এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং দেখো এখানে সুতরাং লিখতে পারি আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হয়েছে, আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি, এই দুটো সমান হয়েছে তাই না? তার মানে কি হয়েছে বলো, অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র মানছে, ভরবেগের নিত্যতা সূত্র মেনে চল। এই ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র একই কথা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে কিনা, মানছে। তাহলে এখন কি করবা, গতিশক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা বা গতিশক্তির সংরক্ষণশীলতা নীতির জন্য, হ্যাঁ, গতিশক্তির সংরক্ষণশীলতা নীতির জন্য। তাহলে এখানেও তুমি কি করবা, এখানে তোমাকে আদি গতিশক্তির সমষ্টি বের করতে হবে। তাহলে লিখো আদি গতিশক্তি সমষ্টি, ওকে, আদি গতিশক্তি সমষ্টি আদি গতিশক্তি সমষ্টি সমান সমান কত, আমরা জানি এটা হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, তাই না? এই সবগুলো মানে আমি জানি, আমি এখানে লিখি হাফ m1 এর মান কত, m1 এর মান ছিল 8 গ্রাম, তার মানে এটা হচ্ছে 8 গুণন 10 টু দি পাওয়ার -3। আর u1 এর মান কত, u1 এর মান 25, তাহলে 25 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে হাফ m2 এর মান কত, ওই যে দেখো 2 গ্রাম, সো 2 গুণন 10 টু দি পাওয়ার -3 গুণন u2 এর ভ্যালু কত, -20 এর উপর স্কয়ার। তো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, আমি এই ক্যালকুলেশনটা কিভাবে করবা, 25 এর উপর স্কয়ার করবা, সেটাকে 8 গুণন 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিবা, তারপরে 2 দিয়ে ভাগ দিবা। তো এটা লিখবা, হ্যাঁ, এই পাশে এখানে ধরো লিখছো, তারপরে এটাকে আলাদাভাবে ক্যালকুলেশন করে তারপরে দুটাকে যোগ করবা। আচ্ছা, এখানে যে -20 এর উপর স্কয়ার করলে কিন্তু এই মাইনাসটা থাকবে না। আগের বার ক্ষেত্রে দেখো এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসছিল, বাট এটাকে স্কয়ার করলে এই মাইনাসটা থাকবে না, মানে সব পজিটিভ ভ্যালু আসবে। তো এটা ক্যালকুলেশন করে কি আসবে, আমি এটা একবারে লিখে ফেলি। 25 এর উপর স্কয়ার, আচ্ছা 0.5 ইন্টু, আমি আমার মতো করে ক্যালকুলেশন করে ফেলছি, হ্যাঁ, তোমরা পারবা আশা করি। এটার সাথে যোগ যাবে হচ্ছে 0.5 গুণন 10 টু দি পাওয়ার -3 গুণন হচ্ছে 20 এর উপর স্কয়ার। আচ্ছা, যদি ভুল না করে থাকি তাহলে এটা 2.9 আসতেছে, 2.9 জুল, ঠিক আছে, 2.9 জুল আসতেছে। তো এটা কি বের করছি আমরা বলো, এটা কিন্তু বের করছে হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি। এবার বের করে যে শেষ গতিশক্তির সমষ্টি কত, শেষ গতিশক্তির সমষ্টি সমান সমান, সূত্র কি বলো, হাফ m1, আচ্ছা v1 এর মান কত, আমরা x ধরে নিছিলাম না, v1 দুইটার জন্যই তো 16 ছিল, মনে আছে তোমাদের? সংঘর্ষের পরের গতিশক্তি না এটা, সংঘর্ষের পরে বেগ কত, দুইজনের জন্যই 16। তাহলে আমি এটাকে নিচ্ছি যে, আচ্ছা ঝামেলাই না যাবে, হাফ v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে এখানে লিখো হাফ m1 এর মান কত, m1 এর মান সে অ্যাজ ইউজুয়াল 8 গুণন 10 টু দি পাওয়ার -3, আর v1 এর মান কত, 16 এর উপর স্কয়ার। ওকে, তো এরপরে যোগ যাচ্ছে হাফ m2 এর মান কত, m2 এর মান পাইছিলে 2, তার মানে 2 গুণন 10 টু দি পাওয়ার -3,
গুণন হচ্ছে ভি টুটা হচ্ছে কত 16 উপর স্কোয়ার। তো আমি এই ক্যালকুলেশনটা একটু ভেঙে ভেঙে করছি। দেখো তুমি প্রথমে 16 উপর স্কোয়ার করবা, 16 উপর স্কোয়ার তাহলে 256 আসে। এটার সাথে গুণ করবা হচ্ছে 8 গুণন 10⁻³ ঠিক আছে। তো তার সাথে গুণ করবা হচ্ছে, দেখো এটা তো হাফ মানে 0.5, অথবা 2 দিয়ে ভাগ দিতে পারো। তো তুমি 0.5 দিয়ে গুণ করলে যাই হবে, 2 দিয়ে ভাগ করলে একই কথা কিন্তু। সো এইটুকের ক্যালকুলেশন আসতেছে 1.024। আর এখানে যোগ যাবে হচ্ছে, দেখো এখানে 16 উপর স্কোয়ার করো, আবার 16 উপর স্কোয়ার 256 আসছে, এটাকে গুণ দিবা 2 গুণন 10⁻³, তার সাথে গুণ যাবে 0.5। তো এটা 0.256 আসতেছে। এখন এই দুটাকে যদি তুমি যোগ করো তাহলে কি আসবে 1.024, এটা আসতেছে হচ্ছে 1.28 ঠিক আছে, 1.28 জুল। তাহলে বলো এটা কি গতিশক্তির সংরক্ষণ সূত্র নীতি মেনে চলে? এটা আর এটা কি সমান হয়েছে? এটা সমান হয়নি, তার মানে এটা মেনে চলবে না ঠিক আছে। এই যে এখানে লিখতে পারো যে আদি গতিশক্তির সমষ্টি is not equals to শেষ গতিশক্তির সমষ্টি। শেষ গতিশক্তির সমষ্টি। সুতরাং কি করবে বলো? সুতরাং গতিশক্তির সংরক্ষণ সূত্র সংরক্ষণশীলতা নীতি মানে না, সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। সরি, এখানে হচ্ছে মেনে চলে না। হ্যাঁ, তো তাহলে এটা ভরবেগের নিত্যতা সূত্র মানছে, কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মানে নেই। যদি এটা বলতো যে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, বলো তো এটা কি? এটা কিন্তু স্থিতিস্থাপক না, এটা হচ্ছে অস্থিতিস্থাপক, কারণ এটা ভরবেগের নিত্যতা সূত্র মানছে কিন্তু গতিশক্তির নিত্যতা সূত্র মানে নেই। তো এটাই পুরো প্রবলেম ছিল। আচ্ছা, আমি এই মানটাকে আরেকবার একটু চেক দিব এটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে আমাদের ঘ নম্বর হয়েছে। হ্যাঁ, ঘ নম্বর। তো আশা করি বুঝতে পারছো, একটু বড় প্রবলেম ছিল, কিন্তু আশা করি খুব বেশি কঠিন লাগার কথা না। এই ধরনের প্রবলেমগুলো প্র্যাকটিস করে, এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার আছে, তুমি সবসময় ডান দিককে পজিটিভ ধরবা, বাম দিককে নেগেটিভ ধরবা ঠিক আছে। তো গেস করা তোমার ঠিক হওয়ার প্রয়োজন নাই, তোমার গেস করা ভুল হোক। যদি তোমার এই মানটা দেখো, এটার মান কত আসছে, পজিটিভ 16 আসছে, যদি নেগেটিভ আসতো এখানে, তখন আমরা বলতাম ও আচ্ছা, তার মানে আমার ধরাটা ডান দিকের ধরা ঠিক হয়নি, বাম দিকে ঠিক আছে, কারণ বাম দিককে আমরা নেগেটিভ ধরছি। তো তখন আমরা বলতাম যে বি পাথরের দিকে ঠিক আছে। তো ঠিক আছে, অনেক বড় একটা ক্লাস হয়ে গেছে। তো এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্টও ছিল। তো যে প্রবলেমগুলো আমি করাচ্ছি বা আমি যেভাবে করাচ্ছি তোমরাও এভাবে প্র্যাকটিস করার ট্রাই করিও। আমি তো এই 4টা প্রবলেম করে দিয়েছি, এই 4টা প্রবলেম নিজে খুব সুন্দর করে খাতায় নোট করবা ঠিক আছে। আমি এর পরের ক্লাসে গিয়ে আরো 3টা প্রবলেম করাবো, বাট চেষ্টা করবা যে ওই 3টা প্রবলেম আমার করার সাথে সাথে তুমিও যাতে করতে পারো ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো।